কখন ফিরেছেন বললেন না? মাত্রই। জ্বর এসেছিল এবেলা। নরিজ গাড়ি স্টার্ট দিয়ে জানতে চাইল। সুরেলা মুচকি হেসে মুখটা বাড়িয়ে বলল। নিজেই দেখে নিন। নরিজ হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দেয়। এখনো জ্বর আছে। সে নেকআপটা টেনে খুলে দেয়। মুখের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। আচ্ছা, খাসাবো রেখে গিয়েছিল, এখন পাটকটি হয়ে গেছে। হেডমাস্টারের রুমে 5 মিনিট কি করলেন? দারোগাগিরি দেখিয়ে ঘুষ চাননি তো আবার? স্কুলে আমার একটা মান সম্মান আছে, নাম করা ফাঁকিবাজ আমি। দারোগা শব্দটা নরিজকে প্রতিবারের মতোই রাগিয়ে দেয়। বিসিএস দিয়ে পুলিশে জয়েন করার পরও বউ দারোগা বলে, আহা কি নিদারুণ যন্ত্রণা। সে বলল। সোহাগকে চিনিস? সুরেলা বলল। চিনব না আবার? প্রেমের ছাকা খেয়ে দেবদাস হয়েছে। ছেলেটার জন্য কষ্টই লাগে। পরীক্ষায় সবসময় ফার্স্ট আসতো। ওর বাপ মায়ের ওকে নিয়ে অনেক বড় আশা ছিল। ফর্ম ফিল আপ করেনি শুনলাম। পরীক্ষা আর দেয়া হলো না। নরিজ বলল। পরীক্ষা দিতে যেন পারে সেই বন্দোবস্ত করলাম। আপাতত রিহ্যাবে আছে, ওখান থেকেই পরীক্ষা দিবে। সব ব্যবস্থা করে দিয়েছি। আশা করি আল্লাপাক চাইলে সুন্দর একটা ভবিষ্যৎ ওর জন্য অপেক্ষা করছে। শুধু ও না, নেশায় জড়িত সব কিশোরদের একটা সুযোগ দেওয়া হয়েছে। রিহ্যাব থেকে ফেরার পর দুটো রাস্তা, এক স্কুল, দুই কর্মসংস্থান। আর আমাদের এই সরোজপুর থেকে নেশার গাছটা উপড়ে ফেলার চেষ্টা চলছে। জানি পুরোপুরি নিশ্চিহ্ন হবে না, এরা গেলে আরও দল আসবে, বাট আমার যতটুকু চেষ্টা করার আমি করব। আপনার চাচা, আপনার বাবা, আমার বাপও তো এসবে জড়িয়ে। তাদেরও কি? প্রশ্ন ছুড়ে থেমে যায় সুরেলা। নরিজ তার দিকে তাকিয়ে বলল। কেউ বাদ যাবে না, আব্বাও না। 2-1 মধ্যেই শেষ অভিযান, তারপর কাহিনী শেষ। তারপরেও ঢাকায় ফিরবেন? হুম। সুরেলা গম্ভীর মুখপানে তাকায়। দাড়িবিহীন চল দেখে নাকমুখ কুচকে নিয়ে বলল। শেভ কেন করেছেন? নরিজ চলে হাত বুলিয়ে বলল। ইচ্ছে হলো। ছেলা মুরগির মতো লাগছে। সুরেলা একটু রাগ ঢাক রাখলো না। সত্যি ভালো লাগছে না দেখতে। আগে খোঁচা খোঁচা দাড়ি ছিল, দেখতে বেশ লাগতো। দাড়িতে হাত দিলে মনটাই ফুরফুরে হয়ে যেত। গালে গাল ঘষলে দাড়ির পেরেশান করলেও আলগা অনুভূতি হতো। কিন্তু লোকটা, তার তো মনটাই বিগড়ে আছে। সে বলল। চোখ রাঙিয়ে লাভ নেই, যা সত্যি তাই বললাম। নরির চোখ উল্টে বিরক্ত প্রকাশ করে। গাড়ি ছুটে চলেছে মাটির পথ ধরে। আর কয়েকশো গজ দূরে সুরেলাদের বাড়ি। আগে যখন এই গাড়িটি এই পথে সুরেলাদের বাড়ি হয়ে যেত, তখন হর্নের ওপর হর্ন বাজাতো। সুরেলা যেখানে থাকুক দৌড়ে বাসতলায় এসে উকি ঝুঁকি দিত। সেসব মনে হতে সুরেলার মন ভালো হয়ে আসে। বাড়ির সামনে গাড়ি থামাবেন প্লিজ। মা আমার জন্য কাঁথা সেলাই করেছে, নকশি কাঁথা। আজ নিয়ে যাব বলেছিলাম। শুধু 5টি মিনিট। মানা করবেন না, অনুরোধ করছি। নরিস তিরুক্তি করে না। গাড়ি থামে রাস্তার ধারে। সুরেলা নামতে নামতে শুধালো। আপনি যাবেন না? নরিস পকেট থেকে কিছু বের করে সুরেলার দিকে বাড়িয়ে বলল। আমি যাব না, তবে এটা রূপসাকে দিবি। সুরেলা হাতের দিকে তাকায়। একজোড়া স্বর্ণের ঝুমকা। সে মাথা কাত করে চলে যায় বাপের ভিটে। অনেকদিন পর পা পড়বে এ ভিটেই। নরিজ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়। 5 মিনিটের কথা বলে আধা ঘন্টা পার করলো, এখনো আসছে না কেন? সে গাড়ির হর্ন বাজে লাগাতার। 5 মিনিট 10 পর সুরেলাকে আসতে দেখা যায়। কাঁথা আনবে বলেছিল, খালি হাতে কেন? সুরেলা গাড়িতে উঠে বসে বলল। চলুন। কাঁথা দেখতে পাচ্ছি না। মিথ্যা বলেছিলাম, কাঁথা না, এমনিতেই দেখা করতে গিয়েছিলাম। সুরেলা হালকা হাসার চেষ্টা করে বলল। তবে তার চোরা চাহনি নজরে পড়ে যায় নরিজের। সে বলল। গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? টইটুম্বর চোখে পানি আর আটকানো গেল না। টপ টপ করে পড়ে। সুরেলার হাতের উল্টো পিঠে তাসে মুছে পড়ল। সেরকম কিছুই না, গাড়ি ছাড়ুন। নরিজ গাড়ি ছাড়ে আর চোখে তাকিয়ে বলে। সিনের গলা শুনলাম, বেশ মেজাজ দেখালো মনে হলো। সুরেলা জানালার বাইরের দিকে তাকিয়ে ঘন ঘন চোখ মুছছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল। ভাই তো সবসময়ই এমন করে। ও আচ্ছা, তাহলে কাঁদছিস কেন তুই? সুরেলা দু হাতে মুখ ডেকে হু হু করে কেঁদে ওঠে। নরিজ গাড়ির ব্রেক কষে।
কাঁধে হাত রেখে উদ্বিগ্নতার সাথে শুধাই। ডার্লিং, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? কি বলেছে সিন? সুরেলার কান্না বাড়ে, কাঁদতে কাঁদতেই বলে। যার জন্য চুরি করলাম সেই চোর বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ভাই এমনটা কিভাবে বলতে পারলো? আমি বলেছিলাম নিজের জন্য না ভেবে আমাকে পেলে পুষে বড় করো। বাপ না খাইয়ে মারতো তো মরতাম। এখন এসব নিয়ে কথা শোনাবে? আসলাম না ওর বাড়ি। নরিচের কপালে মৃদু ভাঁজ, মাথার উপর দিয়ে গেল সব। সে জানতে চাইল। তার ছেঁড়া তোর উপর খেপলো কেন? সুরেলা কিছু বলে না, দুই হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদে। নরিচ আর জেরা করে না, বুঝতে পারলো কিছু হয়তোবা। বাড়ি ফিরে সুরেলা সবার থেকে মুখ লুকিয়ে নিজ ঘর অবধি গেল শুধু। তারপর পরনের বোরকা হিজাবের সাথে যুদ্ধ করে বালিশে মুখ গুজে আবারও কান্না শুরু। আশ্চর্য, বালিশে মুখ গুজে কাঁদবে কেন? জলজান্ত জামে আছে কি জন্য তাহলে? নরিচ দীর্ঘশ্বাস ফেলে পায়ের জুতো খুলে ভাবে সে তো রেগে আছে, আবারও বউটাও কাছে। এখন কি রাগ ভুলে বউকে সামলাবে, নাকি নিজ রাগটাকেই উপরে রাখবে? সে গুনগুন করে গোসলে যায় আগে। এতটা পথ জার্নি করে এসেছে, আগে গোসল জরুরি, তারপর ঠান্ডা মাথায় বইয়ের চিন্তা করা যাবে। গোসল শেষে বেরিয়ে আসে নরিচ। কোমরে পেঁচানো তোয়ালেটুকু সম্বল উদাম পেটানো শরীর বইয়ের মনোযোগ ভ্রষ্ট করতে সক্ষম হবে নিশ্চিত। সুরেলা বালিশ থেকে মুখ তুলে একবার তাকায়, কি মনে করে উঠে বসে বুকে হাঁটু জড়িয়ে ঘরে আধো খোলা জানালা ছেড়ে বাইরের বারান্দায় ঝোলানো হাসি দেখে, চোখে মুখে উদাসতা। নরিচ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখে। সকালবেলা টলমল জলের মতো পরিষ্কার আয়নায় অবশ্য বইয়ের হাবভাব লক্ষ্য করতে ভুলে না। জ্বর মুখে হাল এমনিতে বেহাল, তার উপর কানাকাটি, তাকিয়ে থাকা যাচ্ছে না। হঠাৎ কি হলো? সিন তো দিনে 24 ঘন্টার 25 ঘন্টায় খ্যাটখ্যাট করে। আজ কি এমন বলল যে ভাই অন্তপ্রাণ বোনটি কেঁদে কুল কিনারা পাচ্ছে না? মুখে সুনু লাগাতে লাগাতে প্রশ্ন করল নরিচ। হয়েছেটা কি? সুরেলা অবিচল ভঙ্গিতে বলল, কিছু না। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই বরের আগমনে অতি খুশিতে কাঁদছিস। বুঝি তো, এই শীতে বরের গরম গরম আদর ছাড়া রাত কাটে না, তাই না? সুরেলা মন খারাপের মাঝেও মুচকি হাসলো। গাল পেয়ে গড়িয়ে পড়া নোনা জল মুছে জবাব দিল, একদম তাই। নরিস ঠোঁটে লিপ জেল লাগাই। আহা, বউটা দিন দিন তার মতো নির্লজ্জ হয়ে যাচ্ছে। সে বলল, আমি যদি ভুল না হই, তুই যে পিচ্চিকে পালানোর বুদ্ধি প্লাস পালাতে সাহায্য করেছিস সেটা সিন জেনে গেছে, রাইট? সুরেলা শাড়ির আঁচলে ফোঁত করে নাক ঝেড়ে সম্মতি দিল। নরিসের নাক ছিটকায়। মনে পড়ে দুবার খাওয়ার পর বইয়ের আঁচলে হাত মুছেছিল। ব্যাস, পেটের ভেতর গুড়গুড় শুরু হয়ে গেল। সে বইয়ের আঁচলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। সুরেলাকে আবারও কাঁদতে দেখে চুকচুক শব্দ করে বলল, সো স্যাড অফ ইউ ডার্লিং। তারা ঠিকই সংসার পেতেছে, মাঝখানে আপনি দোষী সাব্যস্ত হলেন। অকুল তো ভেসেই গেল, এদিকে আমিও রেগে আছি। সুরেলা এবার নরিচের দিকে ফেরে, কান্নার মাঝে ফিক করে হেসে দেয়, চুটকি বাজিয়ে বলে, আপনার রাগ ভাগানো সুরেলার কাছে ব্যাপারই না। তাই নাকি? সুরেলা আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, হ্যাঁ। ডার্লিং, ওভার কনফিডেন্স তুলে আছাড় না দেয়। দেবে না। নরিচ কোনা চোখে চাই আলমারির খুলে শার্ট প্যান্ট বের করে বলল, আমি ভেবেছিলাম আব্বা আম্মা আর চাচি আম্মাকে মানিয়ে নিব। আমি কথা বললে তারা মানতে বাধ্য। চাচি আম্মা চাইতেন রূপসা পড়াশোনা করে নিজ পায়ে দাঁড়াক। ছবি তো জেদ ধরে পড়ল না। তার সমস্ত স্বপ্ন রূপসাকে ঘিরে, মেয়েকে ডাক্তার বানাবেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সিনানের সাথে কথা বলেই রূপসাকে পড়াশোনার জন্য ঢাকায় আমাদের সাথে রাখবো, ওর মামুর বাড়িতে না। যেহেতু হৃদয়ের সাথে বিয়ের কথা উঠেছে, সেখানে না রাখাই ভালো। দুই ননদ ভাবি মিলে পড়াশোনা করবে। কিন্তু সব ভেস্তে গেল। তুই যদি একটু ভরসা রাখতি আমার উপর, আজ পরিস্থিতি এতটা বিগড়াত না। সুরেলার চোখে মুখে বিস্ময়। সে কি ঠিক শুনছে? রিজভাই এত সুন্দর পথ ভেবেছিল, অথচ সে সুরেলা অনুতাপে নিপীড়িত হয়। নরিচ গায়ে টি শার্ট গলিয়ে বলল, টেবিলের নিচে লাগেজ আছে, খোলতো। সুরেলা যান্ত্রিক কায়দায় বিছানা থেকে নামলো, লাগেজ টেনে বের করে টেবিল ওপর তুলে লাগেজ খুলে ছোট ছোট চোখে
আলমারির সম্মুখে দণ্ডায়মান মানবের পানে তাকিয়ে বলল, আপনি সত্যি আমার উপর রেগে আছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। নরিজ হাসল ক্ষীণ। মেয়েটার উপর রাগ করে থাকতে পারে না সে, খুব কষ্ট হয়। গত কয়েকদিন কিভাবে কেটেছে সে জানে। আজ মেয়েটার কান্না তার রাগ চুরমার করে দিয়েছে। শরীরে লাগে যে শাড়িগুলো বের করে, 5টা জামদানি শাড়ি আর একটা নীল বেনারসি, সাথে রেডিমেড ব্লাউজ পেটিকোটও আছে, 3টে নতুন বোরকা, সাথে 5টা হিজাব, 2টো থ্রি-পিসও আছে দেখছি, সেফটি পিনের প্যাকেট, চুল বাঁধার রং বেরঙের ফিতে, 1 বক্স ভেলভেটের চুড়ি, লিপস্টিক আছে 1 ডজন, সাথে কাজলের স্টিক, আইলাইনার, মাস করা মেকআপ বক্স, আর কত কি। এসব বাদও একটা ফাইল, তাতে ক্লিপবোর্ড, 2 ডজন বল পেন, রঙিন কলম, আরও 1 বক্স পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, একটা ঘড়ি, এক কোণে এসএসসি মানবিক বিভাগের 1 সেট পাঞ্জিরি টেক্সট পেপার। সুরেলা ধপাস করে বসে পড়ে বিছানায়। সব পরলোকি কারবার। মহিলা কলেজের সামনের রাস্তায় বাইক হাতে দাঁড়িয়ে রওশন, হাতে 2টো হাওয়াই মিঠাই, বারবার ঘড়ি দেখছে। এক্সাম শেষ হওয়ার আর 5 মিনিট। তার কাছে এই 5 মিনিট 50 মিনিটের মতো লাগলো। এক্সাম হলে বসা আরিফার নিকট 5 সেকেন্ডের কমই লাগবে। কলেজ গেটে পেরিয়ে অনেকেই বেরিয়ে আসছে। রওশন অপেক্ষায় থাকে তার অর্ধাঙ্গিনীর। ওই তো এক ঝাঁক শিক্ষার্থীদের ভিড়ে কলেজের সফেদ ড্রেস পরিহিতা এক একান্ত নারী এগিয়ে আসছে। মুখজোড়া সেই চিরচেনা লাজুক হাসি। কাছে আসতে রওশন ফাইলটা হাতে নিয়ে বলল, এক্সাম কেমন হলো? আলহামদুলিল্লাহ। পাস করবে তো? আরিফা ভুরজুকল কুচকে নিয়ে বলল, পাশ করব না মানে? বলুন টপ করব কি না। রওশন হাসলো, হাওয়াই মিঠাই বাড়িয়ে বলল, বাহ, কি কনফিডেন্স তোমার! আমার তো পাস নিয়ে টানাটানি লেগে যেত। আরিফা ভুবন ভোলানো হাসি উপহার দিয়ে হাওয়াই মিঠাই হাতে নেয়। আমি কি বাচ্চা নাকি যে এসব কিনছেন? শুধু শুধু টাকা নষ্ট। এত মুখে দিলেই হাওয়া, এর চেয়ে ঝালমুড়ি কিনতেন। ওয়েট, আমি এক্ষুনি আসছি। বলে রওশন রাস্তার ওপাশে ঝালমুড়ি ওলার কাছে লাইন দেয়। বেশ ভিড় পড়েছে। আরিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাণ্ড দেখে। লোকটা অদ্ভুত ধরনের। রওশন ঝালমুড়ির সাথে ছোলা আর আলুর চপও এনেছে। আরিফা চাপা স্বরে বলে, পাগল আপনি, এসব কে খাবে? তার চেয়ে বরং ফুচকা খাওয়া যেত। রওশন ছোট ছোট চোখে চায়। সরাসরি বললেই হয় ফুচকা খাবে, আমাকে এত পেঁচানোর কি দরকার? আরিফা নজর লুকায়, লজ্জায় গাল ভারী হয়। রওশন বাইকে উঠে বসে। আরিফাকেও বসতে ইশারা করে বলল, নদীর ঘাটে যাই, সেখানে ফুচকা চটপটি বেলপুরি সব পাবে, ওঠো। আরিফা আড়ষ্ট ভঙ্গিতে উঠে বসে। তার সহপাঠীরা এদিকে তাকিয়ে আছে, মিটিমিটি হাসছে। আরিফা তাদের থেকে নজর সরিয়ে এক হাতে রওশনের পেট জড়িয়ে বলে, বাড়ি ফিরতে রাত হবে না? হলে হোক, কিসের চিন্তা? খালাম্মা? তোমার হাজবেন্ড তোমার সাথে আছে। আরিফা লাজুক হেসে ধীমান সুরে বিড়বিড় করে, আমার হাজবেন্ড আমার মানুষ, শুধুই আমার। রওশন শুনতে পায় তার ধীমান কণ্ঠ, হেসে বলে, হ্যাঁ, শুধু তোমার। আরিফা হুট করে ভুল পাল্টিয়ে বলে, আমি ভুলে যাইনি আপনি সুরেলা ভাবির প্রতি দুর্বল ছিলেন। রওশনের সব অনুভূতি এখানে এসে আছাড় খায়। যখন তাদের মধ্যে একটু ভাব জমতে শুরু করে তখনই মেয়েটা এই প্রসঙ্গ তুলে রওশনের অনুভূতি দরজায় খিল এঁটে দেয়। আরিফা, তোমার খোঁচাখুচি কবে শেষ হবে রিফা? আমি তোমার প্রতি দুর্বল হতে চাই, আর তুমি পুরনো কাসুন্দি টেনে আমার মুডের দফা রফা করে দাও। খিলখিলিয়ে হেসে দিল। ব্যক্তিগত পুরুষের পিঠে মাথা ঠেকিয়ে কৌতুকপূর্ণ হেসে বলল, আমি তো আজীবন খুঁচিয়ে যাব। সাইমুমের আব্বা, গ্যালভানিক কোষ বইয়ের পাতা এখানে না, চোখ সরান। নওরিজ বইয়ের পাতায় তাকানোর চেষ্টা করে, কিন্তু চোখ যে ঘুরে ফিরে সেদিকে যাচ্ছে। সে ঢোক গিলে দৃষ্টি অনড় রেখে বলল, আমার জিনিস আমি দেখতেই পারি। শরীলা চাদর জড়িয়ে ঢেকে নেয় নিজেকে। দুষ্টু হেসে বলে, পড়াবেন কি? নওরিজ বিরক্ত ভঙ্গিতে বইয়ের পাতায় চোখ ফিরিয়ে আনে। গ্যালভেনিক কোষ একে বুঝিয়ে দেয়, তবে মনোযোগ দিতে পারে না। চোখ আবারও সেখানে পড়ে। চাদর আবারও সরে গেছে বললে ভুল হবে। মেয়েটা ইচ্ছে করে করছে সব। নওরিজ অ্যানোড ক্যাথোড মিলে খিচুড়ি পাকায়। চোখ ঠাই পড়ে রয় গলার সৌন্দর্যবোধক হাড়ের আশেপাশে, যেন তাকে সম্মান করছে। কলম ধরে রাখা হাত নিষ্পিস করে।
গলার চোট্টের খরা মৌসুম। শুনলা মিটমিট হাসে, এসেছে সম্রাট শাহজাহান ডাক দেখাতে। অথচ মমতাজ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষমতা পুষে। সে আবারও চাদরে গা ঢেকে নিয়ে অবুঝ স্বরে বলল, গ্যালভানিক কোষে অ্যামোনিয়ার কি কাজ? বইয়ে তো উল্লেখ নেই। নরিস দাঁতে দাঁত চেপে বলল, খুব পেকেছিস না? আপনি দেখছি খগেন মাস্টারের মতো করছেন, ভুল ধরলেই চেতে ওঠেন। আমি ওটা ঠোঁটস্থ করে রেখেছি। এখানে অ্যামোনিয়া কেন? তার 14 গোষ্ঠী নাই। শুরলা তীব্র প্রতিবাদ করে ওঠে। নরিস ঠাস করে কলম ফেলে উঠে দাঁড়ালো, ভট কণ্ঠে বলল, সব তো পড়েছিস, আমি আর কি পড়াবো? শুরলা দাঁত দেখিয়ে হেসে বলল, ন্যারেশনটা যদি একবার দেখিয়ে দিতেন, সাথে ট্যাগ, কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্সেও বহুত সমস্যা। আমার ঘুম পাচ্ছে। নরিস বাহানা দেখে এখন পড়ানো সম্ভব নয়। তার মন মস্তিষ্ক অন্য জায়গায় ঘুরপাক খাচ্ছে। সে দেরি না করে বিছানা ঠিক করে শুয়ে পড়ে। শুরলা পড়ার ইচ্ছে না থাকলেও সে পড়ে, প্রয়োজনের তুলনায় একটু জোরেই পড়ে। নরিস ঢের বিরক্ত হয়। সব পড়া আজকেই গিলে খাবি? লাইট নিভিয়ে দে, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। শুরলা বাধ্য পত্নীর মতো লাইট নিভিয়ে চার্জার লাইট জ্বালিয়ে গুনগুনিয়ে পড়ে। নরিস বিছানায় চোখ বুজে নিজ সত্তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেয়। মেয়েটার মতিগতি বুঝতে অসুবিধা হয়নি তার। তাকে জ্বালিয়ে মারবে, তবে সেও নরিস মাহবুব খান। সব এতই সহজ, যতক্ষণ না ক্ষমা চাইবে সেও কাছে ভিড়বে না। শুরলা পড়তে পড়তে বিরক্ত হয়ে ওঠে। লোকটা ডাকছে না কেন? এতক্ষণ তো তুলে নিয়ে যাওয়ার কথা ছিল। পরিকল্পনা ডাহা ফেল মারল নাকি? সে ঠাস করে বই বন্ধ করে লাইট নিভিয়ে আমি তুলে বিছানায় আসে। জনাব তার দিকে পিঠ ফিরে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? শুয়েলা উকি ঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করে। দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ধ্যাত্তেরি কি, তার সব পরিকল্পনা জলে ঝাঁপ দিল। সে নিজেও গোমরা মুখে কম্বল টেনে শুয়ে পড়ে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম ধরা দেয় না। সিনভাইয়ের কথাগুলো কানে বাজে। শুরলা বাম গালে হাত রাখে। সিনভাইয়ের হাতে অনেক মার খেয়েছে, তবে এই চরটা তার সারা জীবন মনে রাখবে। সে মস্ত বড় ভুল করেছে মানছে, কিন্তু কার জন্য করেছে? শুরলার চোখ ভিজতে চায়, কিন্তু সে ভেজাতে চায় না। পাশ ফিরে নরিস জায়গায় এক হাত তুলে পিঠে মুখ ঠেকি ঘুমানোর চেষ্টা করে। তবে আগত ঘূর্ণিঝড় সম্পর্কে সে অজ্ঞত ছিল। কি থেকে কি হলো বুঝে ওঠার আগেই বন্দিনী হয়ে গেল সে। শরীর হাত ছোটানোর চেষ্টা করে বলে, আপনি না রেগে আছেন? নরিস গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, তো কিছু না, হাত ছাড়ুন, লাগছে আমার। নরিস গলায় মুখ ডুবিয়ে রেখেই বলল, ইউ হার্ট ডার্লিং, এখন আমার রাগ ভাঙানো তোর দায়িত্ব। শৈলা ছটফটানি থামিয়ে দিল, মলিন স্বরে বলল, ভাঙেনি রাগ? না। কি করলে ভাঙবে? নরিস মুখোমুখি হয়, নাকে নাক ঘষে বলল, তা তোর ভালো করেই জানা আছে। সুরেলা হাত ছুটিয়ে জনবের গলা জড়িয়ে ধরে। দুগালে দুটো চুমুর পর পুরুষালী তপ্ত ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ডের জন্য ফিসফিসিয়ে বলে, আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল। আপনাকে ভরসা করা উচিত ছিল, আমি করিনি। তার জন্য সব শাস্তি মাথা পেতে নিব। ভেবে বলছিস? হ্যাঁ। নরিস সুরেলাকে ছেড়ে দিয়ে বসে। সুরেলা চোখ পিট পিট করে। কি হলো আবার? নরিস ঠোঁট বাঁকি হাসলো, গাল গলিয়ে টি শার্ট খুলতে খুলতে বলল, ডার্লিং, আজ তুই শেষ। রূপা, তৃতীয়বারের মতো ডাক ভেসে আসে। এবার গলার আওয়াজ বেশ ঝাঁঝালো ছিল। রূপালি উঠে যাবে, ননদ সাদিয়া টেনে ধরে বলে, ভাবি আর 2-3 মিনিট শেষ করেই ওঠো না। রূপালি মিনমিনি সুরে বলে, তোমার ভাইয়া ডাকছে, আমি যাব আর আসবো, না হলে রেগে যাবে। ওহো, ভাইয়া আবার রাগে নাকি? তুমি আগে মেহেদি দেওয়া শেষ করো, 2 মিনিটে তো ব্যাপার ভাবি। আবার মেহেদি শুকাতে হবে, নইলে সব প্ল্যান জলে চলে যাবে। সাদিয়ার জোড়াজড়িতে রূপালি আর উঠতে পারল না। তবে তার মন পড়ে রইল সেই গুরু গম্ভীর ডাকে। 2 মিনিটের কথা থাকলেও আরও আধা ঘন্টা লেগে যায় মেহেদি লাগাতে। সাদিয়া দুহাত মেলে দেখে কি সুন্দর হয়েছে। পার্লারের কোনো অংশে কম, বরং টেক্কা দিলে এগিয়েই থাকবে। সে খুশিতে হাত দিয়ে না ধরে রূপালীকে জড়িয়ে নেয়। উচ্ছ্বাসিত বদনে ডেকে আনন্দ প্রকাশ করে। ভাবি কি সুন্দর করে দিয়েছো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার টাকা পয়সা হলে তোমাকে একটা পার্লার খুলে দিতাম। রূপালীর স্বভাব সুলভ লাজুক হাসলো। পাশ থেকে দেবর সাব্বির টিপ্পনি কাটল।
ভাবি তেল ভাজাটার কোথায় একদম গলবেন না, ফিস আদায় করুন আগে। তুমি চুপ করো তো ভাইয়া, ভাবিকে চাইতে হবে না, আমি নিজ খুশিতে দিব, বিকেলেই দিব। সাদিয়া রহস্যময়ী হাসলো। ভাবির জন্য নীল রঙের শাড়ি আনবে। সেবার শপিং মলে গিয়ে যে শাড়িটা বারবার হাতে নিচ্ছিল সেটা। সাব্বির বোনকে মুখ ভেঙছে ভাবির উদ্দেশ্যে বলল। ভাবি 1 কাপ কফি প্লিজ। রূপালী মাথা নেড়ে রান্নাঘরে চলে গেল। গত 3 বছরে আটকে থাকা সম্পর্কের পাতাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। রূপালীর আফসোস লাগে কেন সে ভিত্তিহীন গোয়াত্তুমি করে সবার থেকে দূরত্ব বজায় রেখেছে। 3টে বছর অনেক লম্বা সময়, সে সময়টা সে তার সংসারকে দিতে পারল না। কফি হাতে নিয়ে আসে রূপালী। ভাইয়া আপনার কফি। সাব্বির মুচকে সে কফি হাতে নেয়, চুমুক দিয়েই প্রশংসায় ভাসালো। অনেক ধন্যবাদ ভাবি, আপনার হাতের কফির স্বাদ আলাদা, খেয়ে তৃপ্তি পাওয়া যায়। রূপালী আবারও লাজুক হাসলো। এরই মাঝে সুমাইয়া বেগমের ডাক ভেসে আসলো। রূপালী তড়িঘড়ি করে তার ঘরে যায়। বিছানায় বসে আছে সে, কোলে ছোট্ট রুহান কাঁদছে। আম্মা ডেকেছিলেন? হ্যাঁ, দেখো তোমার ছেলের কাণ্ড, কোল ভিজিয়ে দিয়েছে। এই শীতে আমাকে গোসল করতে হবে আবার। নাও ধরো। রূপালী ছেলেকে কোলে নেয়। সুরাইয়া বেগম বলেন, হুইল চেয়ারটা এদিকে আনো তো। আপনি একা পারবেন না, আমি সাব্বির ভাইয়াকে। রূপালী কথা শেষ করতে পারে না। কালো পোশাকধারী মানব ঘরে প্রবেশ করে। মুখটা নিত্যসময়ের মতোই গাম্ভীর্যে ঢাকা। হুইল চেয়ার এগিয়ে দেয় সে। মাকে পাজাকোলা তুলে সযত্নে বসিয়ে দেয় হুইল চেয়ারে। সুরাইয়া বেগম ছেলের মুখের দিকে তাকান, মিলানে হেসে বলেন, না গেলে হয় না রে, সাব্বিরও চলে যাবে বিকেলে। আম্মা বোঝার চেষ্টা করুন, বেশি না 1টা মাস, দেখতে দেখতেই কেটে যাবে। আর আমি ফোন করব না তো নিয়মিত। সাদমান অত্যন্ত নরম কণ্ঠে বলল। মায়ের ঠান্ডা হয়ে আসা হাত হাতের মুঠোয় ভরে হাত মুজো পরিয়ে পা মুজো পরিয়ে দেয়। সুরাইয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কদিন হলো শরীরটা ঠিক যাচ্ছে না, মনে হচ্ছে তোদের বাপের মতো আমারও ফাঁকি দিয়ে পালানোর সময় এসে গেছে। সাদমানের চোখে মুখে কাঠিন্য ভাব ফুটে ওঠে, যদিও বুক জুড়ে হাহাকার প্রতিধ্বনিত হচ্ছে। সে উঠে দাঁড়ালো, যথাসম্ভব শান্ত গলায় বলার চেষ্টা করলো, আমি কাজে যাওয়ার সময় অন্তত এসব কথা বলে আমাকে দুর্বল করার চেষ্টা করবেন আম্মা। যাচ্ছি, আমি নিজের খেয়াল রাখবেন। রূপালী তাকিয়ে দেখে তার প্রস্থানে এভাবে কথা বলে মায়ের সাথে একটু রসকস নেই মুখে। শাশুড়ির মুখ মিলান দেখে রূপালীর খারাপ লাগে। সুরাইয়া বেগম হেসে বলেন, বেঁচে থাকাও যে যন্ত্রণা, তা আমাদের মতো মানুষ হাড়ে হাড়ে টের পায়। সামান্য ওয়াশরুম যেতেও অন্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয়। সে তো আমার কপাল ভালো, ছেলেমেয়েরা এখনও খাতির যত্ন করে, তবে এইভাবে বোঝা হয়ে থাকা খুব যন্ত্রণার। রূপালী কি বলবে বুঝে উঠতে পারল না। তার কি শাশুড়ির হাত দুটো ধরে সান্ত্বনা দেওয়া উচিত? সে মিনমিন করে বলল, আম্মা এসব কথা বলবেন না, আপনার 4 ছেলে মেয়েই আপনাকে খুব ভালোবাসে, আপনার চিন্তা করে। আপনি এসব কথা বললে ওনাদের কষ্ট হয়। সাদকে বলো সাদিয়ার বিয়ে শাদি দেওয়ার কথা ভাবতে। ওর গতি না করে আমি তো মরেও শান্তি পাবো না। এমনিতেই বড় মেয়েটার জন্য বুকটা মুচড়ে মুচড়ে উঠে। একটা সন্তানের জন্য কত হাহাকার। শ্বশুরবাড়িতে এক দ্বন্দ্বী ষষ্ঠীর শ্বাস ফেলতে পারে না মেয়েটা। দীর্ঘশ্বাস ফেলে বললেন সুরাইয়া বেগম। রূপালীর ফাড়ি আপার কথা মনে পড়ে। কালকেই তো চলে গেল শ্বশুরবাড়ি, কত কাঁদলো। সবাই নাকি কথায় কথায় বাচ্চা না হওয়া নিয়ে খোঁচায়। রূপালী ছেলেকে নিয়ে ঘরে যায়। সাদমানকে তটস্থ হাতে ব্যাগে কাপড় ভরতে দেখে জিভে কামড় বসায়। কাল রাতেই বলেছিল ব্যাগটা গুছিয়ে দিতে। সে ভেবেছিল সকালে গুছিয়ে দিবে, নানান কাজে হয়ে ওঠেনি। অপরাধ বোধের সাথে রূপালী বলল, সকালে গোছাবো ভেবেছিলাম, ভুলে গেছি, 2 মিনিট দিন, আমি গুছিয়ে দিচ্ছি। সাদমান সাদিক রূপালীর দিকে না তাকিয়ে বলল, আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল যে ভুলে যাবে, আমি করে নিতাম। লাস্ট মোমেন্টে এসে এতটা হয়রানি হতে হতো না রূপা। রূপালীর অপরাধবোধ আরও জেঁকে বসলো। আমি করে দেই, 2 মিনিট লাগবে, আপনি রুহানকে ধরুন। নো নিড। বলে সাদমান হাতের কাছে যা পেল তুলে নিল। রূপালীর চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর উপায় নেই। সাদমান জুতোর ফিতে বাঁধে, ব্যাগ কাঁধে ফেলে রূপালীর সামনে দাঁড়ায়, ছেলেকে নিতে হাত বাড়ায়। রূপালী 2 হাতের আজলাই ছেলেকে দিয়ে বলল, এখনই যাবেন? হুম।
সাদমান সংক্ষিপ্ত জবাব দিয়ে ছেলের কপালে স্নেহের পরশ এঁকে দিল। আদর মিশ্রিত স্বরে বলল, বাবু, তোর বাবাকে মনে পড়বে তো? আমি ফিরে আসতে আসতে বাবা ডাক শিখে যাবি নাকি বেটা? রূপালী ঈশ্বর হাসার চেষ্টা করেও ব্যর্থ হলো। কদিন আগেই না ফিরল, আবার চলে যাবে, তাও পুরো 1 মাসের জন্য। সে এক হাতে কিভাবে সামলাবে ছেলেকে? কিছুই তো বুঝতে পারে না। প্রথমবার মা হলো সে। অল্পতেই বুক ছ্যাদ করে ওঠে। এই যে কাল সারা রাত কেঁদেছে বাচ্চাটা। সে কান্নার কারণ বুঝতে অক্ষম বিধায় নিজেও পাল্লা দিয়ে কাঁদছিল। লোকটা গরম কাপড়ের স্যাকা দিল পেটে। তারপর ধীরে ধীরে কান্না থেমে গেছে। সে এসবে কিছুই বোঝে না। শাশুড়িটাও হুইলচেয়ারে আটকে। ফারিয়া আপু থাকলে ভালো হতো। আমি না আসা অবধি বাবুকে নিয়ে আম্মার ঘরে থাকো। কিছু এদিক সেদিক হলে ফোন করে জানাবে। আমি সাব্বিরকে বলেছি আমি না আসা অবধি ও বাড়িতেই থাকবে। সাদমান গুরুগম্ভীর গলেই বলল। রূপালী মাথা নেড়ে ছেলেকে নেয়। জল ভরা চোখে নীরবে বিদায় জানায়। সাদমান দরজা অব্দি গিয়ে ফিরে আসে। রূপালীর সামনাসামনি দাঁড়িয়ে শান্ত চোখে চায়। রূপালী এক হাতে ছেলেকে সামলে অপর হাতে কালো ইউনিফর্মের কলার ছুঁয়ে দেয়। বুকের পাশে হাত রেখে বলে, সাদ, নিজের খেয়াল রাখবেন। সাদমান কোমল হাতের উপর হাত রেখে বুকে চেপে ধরে। শতবার প্রত্যাখ্যাত হবার পরও এক বুক আশা নিয়ে আবার নির্লজ্জের মতো আবদার করে, আমার নিকটিনে পোড়া ঠোঁটে তোমার কোমল ঠোঁট চেপে চুমু খাবে রূপা? বলিষ্ঠ শক্ত বুকটায় থাকা হাতটাই বৈদ্যুতিক শক অনুভূত হচ্ছে রূপার। কড়া ভোল্টেজে সেই শক সারা দেহে ছড়িয়ে পড়ে। লজ্জায় মাথা নত হয়ে আসে। সাদমান প্রতিবারের মতো হতাশ হয়ে বুকে চেপে রাখা হাতটা ছেড়ে দিল। তবে রূপালী ছাড়ল না। ইউনিফর্মের উপর দিয়ে মৃদু খামচে ধরে জানতে চাই, সকাল থেকে কতগুলো সিগারেট ফুঁকলেন সাদ? সাদমানের গম্ভীর মুখের আদল সহজ হলো। হাস্য রসাত্মক স্বরে বলল, হবে 4-5টা। গুনে রাখি কে? রূপালী শুকনো ঢোক গিল। নত চাহনি ধীর স্থির ভঙ্গিতে উঁচু করে। গলায় মাথা উঁচু করে রাখা অ্যাডামস অ্যাপেল ওঠানামা করছে। ক্লিন শেপ শক্ত চল পেরিয়ে গেছে সে। নিকটিনে যাতনায় পড়া পুরুষালী ঠোঁটে নজর পড়লেই রূপালীর সমস্ত সাহস পালিয়ে যায়। মুখটা পান ছুটে দেখায়। হালকা পাতলা গতর কাঁপছে মৃদুমন্দ। সাদমান ঝুঁকে আসে। সহধর্মিণীকে লজ্জার হাত থেকে বাঁচাতে চোখ বুজে নেয়। রূপালীর মনে হলো মাথা ঘুরিয়ে পড়ে যাবে। বুকের লাপটাপ অনিয়ন্ত্রিত। কখন না বেরিয়ে আসে বেপরোয়া অঙ্গটি। ছুটে পালাতে ইচ্ছে করলেও রূপালী আজ পিছু হটে না। কলারে টেনে আরেকটু কাছে আনে। কোত শব্দে ঢোক গিলে পুরুষালী ঠোঁটে আলতোভাবে ঠোঁট চেপে ধরে চোখ খিচে নেয়। ঘড়ির সেকেন্ডের কাটা সমস্ত পথ ঘুরিয়ে আবারও একই পথে চলছে। রূপালী আলতো চাপ প্রয়োগ করে সরে আসে। সাদমান তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো। মুচকি হেসে বলল, যদিও বা একে চুমুর কাতারে ফেলা যায় না, তবুও আমি তৃপ্তি। রূপা, তুমি যাও না। তুমি আজ কি দিলে? আসছে আমি। বাবুর খেয়াল রেখো। চলে যায় সাদমান। পিছু ফিরে দেখে না, ভাগ্যিস দেখেনি। রূপালী ছেলেকে নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে। রূপালীর ধবল মুখটায় রক্তজবা ফুটে উঠেছে। 3 বছরের সংসারে প্রথমবার বরকে চুমু দিয়ে লজ্জায় শহীদ হবার পথে রূপালী মাহবুব খান। ঘরের বউ ঘরে থাকবে, ঘরে কাজ করবে, সংসার সামলাবে। বছর ঘুরতেই কোলে ফুটফুটে ছেলে সন্তান আসবে। ছেলে না হয়ে মেয়ে হলেও সমস্যা নেই। মেয়েরা তো জান্নাতে সুসংবাদ এনে দেয়। মেয়ে মানুষ পড়াশুনো করে কোনো রাষ্ট্র উদ্ধার করবে শুনি? আগে পিছে হেসেল ঠেলেই কাটতে হবে। তাই এসব পড়াশোনার ভূত মাথা থেকে ঝেড়ে সংসারে মনোযোগ দাও। সামনের বছর আমার কোলে একজোড়া নাতি অথবা নাতনি না থাকলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আরিফা যায় চুমুক দিতে ভুলে গেল। কথাগুলো যে সুরভাবী সহ তাকেও ইঙ্গিত করে বলা হয়েছে বুঝতে অসুবিধা হলো না। সে আর চোখে খালাম্মাকে দেখে সুরেলার দিকে ফেরে। এই মেয়ে এত ভাবলেশীন কেন বসে? সমস্ত ধ্যান টিভিতে, যেন কোনো কথাই কানে ঢুকেনি। সে কোনোই দিয়ে খোঁচা মারল। সুরেলা মৃদু কেসে আবারও টিভিতে মনোযোগ দেয়। রেবেকা বানু দুজনের কারোরই সাড়া না পেয়ে রাগে কটমট করে বলেন, আমি কিছু বলেছি? কানে ঢুকছে কি? রিফা, বড় বউ? আম্মা, ওদের হয়ে জবাবটা আমি দেই না হয়?
নওরিজের গলায় সবে দরজার দিকে তাকায়। ঘিয়ে রঙা চাদর জড়িয়ে রাখা পুরুষটি এগিয়ে আসে। রেবেকা বানু বিরক্ত মুখে বললেন। তুই তো কথাই বলিস না আমার সাথে। নওরিজ ঈষৎ হেসে বলল,